আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজশাহীতে এক রাতে ৩ পুলিশ নিহত হলো। সহকর্মীরা আতঙ্কে বলল, আমাদের হাতে লাঠি, ওদের হাতে স্নাইপার। জুলাইয়ের রাস্তায় রাস্তায় যে আন্দোলন, সে আন্দোলন হয়নি, আসলে হয়েছিল রক্তাক্ত অপারেশন। আর তারপর কি হলো? তারপর শুরু হলো সংখ্যার খেলা। একই ব্যক্তি ঢাকায়ও মারা গেছে, চট্টগ্রামেও মারা গেছে। ইউনূস ক্ষমতায় বসার পর থেকে প্রতিদিন গড়ে ৩০ জনেরও বেশি মানুষ খুন হয়েছে। যদি পুলিশের রক্তের হিসেব সামনে আসে, যদি আওয়ামী লীগের কর্মীদের লাশের হিসেব প্রকাশিত হয়, তাহলে জুলাই বিপ্লব নামের গল্পটা ভেঙে খান 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 হয়ে যাবে। 2024 সালের জুলাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্ধকার এক অধ্যায়। কেউ একে আন্দোলন বলছেন, কেউ বিপ্লব, কিন্তু আসল সত্যটা হলো এটা ছিল রক্তপাতের উপর দাঁড়িয়ে অসংখ্য লাশের এক রাজনৈতিক প্রহসন। রাজপথে শিশু, কিশোর, তরুণদের নামানো হলো, তারপর ভাড়া করা স্নাইপারের গুলিতে তাদেরকে হত্যা করা হলো, পুলিশের উপর হামলা চালানো হলো, আওয়ামী লীগের কর্মীদের গলিতে গলিতে টার্গেট করা হলো। অথচ পরে সেই লাশগুলোই সাজানো হলো জুলাই শহীদ হিসাবে। সংখ্যাটা যত ফুলিয়ে ফাঁপিয়ে বলা হলো বা বলা গেল, তত জোরালো হলো আন্তর্জাতিক প্রচারণা। মিরপুরের এক গলিতে আওয়ামী লীগের এক নেতার বাসায় ভোরে ঢুকে পড়া মুখোশধারীরা তাকে গুলি করে রেখে গেল। প্রতিবেশীরা তখনই বুঝেছিল এটা আসলে আন্দোলন নয়, পরিকল্পিত খুন। রাজশাহীতে এক রাতে ৩ পুলিশ নিহত হলো। সহকর্মীরা আতঙ্কে বলল, আমাদের হাতে লাঠি, ওদের হাতে স্নাইপার। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথা। শাহজাহানপুরের দোকানদারের চোখের সামনে সাদা মাইক্রোবাস থেকে 2 তরুণকে নামিয়ে গুলি করা হলো। পরদিন কাগজে তাদের ছবি ছাপা হলো শহীদ হিসাবে। এগুলো কোনো কাকতাল নয় বা কোনো শুধুমাত্র ঘটনা নয়, এগুলো প্রমাণ করে দেয় যে জুলাইয়ের রাস্তায় রাস্তায় যে আন্দোলন, সে আন্দোলন হয়নি, আসলে হয়েছিল রক্তাক্ত অপারেশন। আর তারপর কি হলো? তারপর শুরু হলো সংখ্যার খেলা। জাতিসংঘকে দিয়ে বলানো হলো 1400 নিহত হয়েছে, সরকারি গেজেট বলছে 844, আর আওয়ামী লীগের হিসেব শুধু ওই সময়েই নিহত হয়েছে 3200 পুলিশ আর শত শত কর্মী। একই ঘটনার 3 রকম সংখ্যা কি করে হয়? সরকারি তালিকায় আবারও ডুপ্লিকেট নাম, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মানুষ, জমির বিরোধে নিহতদের নাম ঢুকানো হয়েছে শহীদ তালিকায়। আবার একই ব্যক্তি ঢাকায়ও মারা গেছে, চট্টগ্রামেও মারা গেছে। একই ব্যক্তির 2 নাম ঢুকানো হয়েছে শহীদের তালিকায়। আর এই তালিকা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর উদ্দেশ্য কিন্তু একটাই, আওয়ামী লীগকে দোষী বানিয়ে শেখ হাসিনা এবং তার সহকর্মীদের ক্যাঙ্গারু কোর্টে ঝুলিয়ে দেওয়া, আর কিচ্ছু নয়। কিন্তু কাগজে কলমে এই সংখ্যার খেলায় কিন্তু শেষ কথা নয়। মাঠে পড়ে থাকা লাশই কিন্তু আসল সত্য। রাজধানী অলিগলিতে নিহত এক তরুণের মা চিৎকার করে যখন বলছিলেন, আমার ছেলে কোনো রাজনীতি করে না, ওকে মিছিলের ভিড়ে ফেলে মেরে ফেললো কারা, তার চোখের জল প্রশ্ন তুলছিল, এই মৃত্যু কি আন্দোলনের জন্য নাকি অন্য কারো লেখা স্ক্রিপ্টের চরিত্র হিসাবে পরিগণিত হলো? রাজশাহীর নিহত এক কনস্টেবলের স্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, আমার স্বামী পুলিশ ছিল বলেই কি তার মৃত্যু শহীদদের মর্যাদা পাবে না? এসব প্রশ্নের জবাব আজও নেই। সংখ্যা দিয়ে যতই রাজনৈতিক খেলা হোক, বাস্তব মাটিতে কি ঘটলো তা আমাদের জানা দরকার আছে, বোঝা দরকার আছে। ইউনূস ক্ষমতায় বসার পর থেকে প্রতিদিন গড়ে 30 জনেরও বেশি মানুষ খুন হয়েছে। মানে 1 বছরে প্রতিদিন গড়ে 30 জন মানুষ খুন হওয়া, ভাবতে পারেন? ধর্ষণের সংখ্যা কত আমরা জানি না, কয়েক হাজার তো ছাড়িয়েছে মানুষ বলছে। খুন, ধর্ষণ, দখল, লুটপাট সবই নতুন স্বাভাবিকতা হয়ে গেছে, নতুন বন্দোবস্তে এগুলো কোনো ব্যাপার না। এজন্য এক মৃত্যুর উপত্যকা। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই ন্যাকামি কথা এখন আর এই বাংলাদেশকে নিয়ে বলার মতো সুযোগ নেই, যেখানে প্রতিটি সকাল শুরু হয় নতুন লাশ দিয়ে, প্রতিটি রাত শেষ হয় নতুন আর্তনাদে। এই সময়ে আন্তর্জাতিক প্রচারণায় দ্বিমুখিতা আরো স্পষ্ট হয়ে ওঠে। একদিকে জাতিসংঘের অনুমান ভিত্তিক রিপোর্ট তুলে ধরে সরকার বলে যে 1400 জন নিহত, তাই বিচার হতেই হবে। অন্যদিকে সরকার নিজেই তালিকা ছাঁটাই করছে, নাম কাটছে, নতুন নাম যোগ করছে, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা। তালিকা থেকে বাদ পড়া পরিবারগুলো প্রশ্ন তুলছে, আমাদের ক্ষতিগ্রস্ত সন্তান কি তাহলে মানুষ না? আর ভেতরে ভেতরে সরকারি কর্মকর্তারা স্বীকার করছেন ভুয়া নাম ঢুকে পড়েছে, যাচাই করতে হবে। এই দ্বৈততা আসলে পুরো ন্যারেটিভটাকেই প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে, কিন্তু তাদের পাতে কিচ্ছু আসা যায় না। ইউনূস সরকার বহাল তবিয়তে আছে ক্ষমতায়, ক্ষমতা পেয়ে ক্ষমতার ঢোল বাজাতে 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 ক্ষমতার ঢোলকে ফাটিয়ে ফেলছে।
আওয়ামী লীগের হিসেব বলছে জুলাই 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত অন্তত 511 জন কর্মীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। পুলিশের নিজস্ব রেকর্ডে নিহতের সংখ্যা সরকারি গেজেটের চেয়ে বহু গুণ বেশি। ইউনূস এখনো পড়ে আছেন আয়না ঘর নিয়ে। ইউনূসের পুলিশরা বলছে এখন কেউ আয়না ঘরে মারা যায় না, আদালত কারাগারে মারা যায় না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় না, এগুলো কি? অথচ সরকার এদের নাম উচ্চারণ করে না। কারণ যদি পুলিশের রক্তের হিসেব সামনে আসে, যদি আওয়ামী লীগের কর্মীদের লাশের হিসেব প্রকাশিত হয়, তাহলে জুলাই বিপ্লব নামের গল্পটা ভেঙে খান 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 হয়ে যাবে। এদিকে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। ইউনূস সরকার লাশের সংখ্যা বাড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা চাইছে, আবার ক্ষমতায় থেকে প্রতিদিন নতুন লাশ তৈরি করছে, নতুন লাশের জন্ম দিচ্ছে। এক বছরের হিসেব বলছে প্রায় 3,500 খুন, 4,500-এর বেশি ধর্ষণ সংগঠিত হয়েছে বাংলাদেশে। এর মানে দাঁড়াচ্ছে জুলাইয়ের পরও প্রতিটি দিনই নতুন হত্যাযজ্ঞে ভরে গেছে বাংলাদেশ। এই লাশগুলো কি কোনোদিন সরকারি তালিকায় আসবে, নাকি এদের নামও একদিন কেটে বাদ দেওয়া হবে যেভাবে অন্য মৃতদের সঙ্গে হয়েছে? আজকের বাংলাদেশে বাস্তবতা হলো ইউনূস পেয়েছেন তার স্বপ্নের ক্ষমতা, জামায়াত, বিএনপি, এনসিপি পেয়েছে দখল, লুটপাটের অবাধ স্বাধীনতা, আর সাধারণ মানুষ পেয়েছে খুন ধর্ষণের এক কারাগার। যে আন্দোলনের নামে সরকার প্রতিষ্ঠিত হলো সেটি এখন দেশ জুড়ে নতুন সন্ত্রাসের লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে। মানুষ তাই ব্যঙ্গ করে বলে, শান্তিতে নোবেল বিজয়ী আর নেই, আছে অশান্তির কাউয়া। কারণ তার সরকারই দেশে এনেছে অশান্তির সবচেয়ে ভয়ঙ্কর রূপ, মানুষ মানুষের মাংস খাচ্ছে। এই নাম তার গায়ে শুধু ব্যঙ্গ নয়, এই নোবেল বিজয়ের নাম এক অমোচনীয় দাগ, আর সেই দাগ ছাপ ফেলছে তার এই নোবেল পুরস্কারের গায়েও। আন্তর্জাতিক মানের এই পুরস্কারটি এখন বিতর্কিত হয়ে গেছে এই ইউনূসের কারণে। ইউনূস সরকার ক্ষমতা দখল করেছে লাশ ফেলে। ইউনূস সরকার ক্ষমতায় টিকে আছে লাশের সংখ্যা বাড়িয়ে, আন্তর্জাতিক সম্প্রদায়কে লাশ দিয়ে বশ করিয়ে। ইউনূস সরকার এক বছর ধরে দেশ চালাচ্ছে প্রতিদিন 30 জনেরও বেশি মানুষকে হত্যা করে। মোট কথা লাশ, লাশ এবং লাশ। মানুষের মৃতদেহ গুনে গুনেই চলছে বাংলাদেশে ইউনূসের শাসন। যদি ইউনূসের হিসেবে 844 জন কথিত জুলাই শহীদ হয়, তাহলে নিহত পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী আর বিগত এক বছরে খুন ধর্ষণের শিকার মানুষের সংখ্যাও সেই জুলাই লাশের তালিকায় যোগ করতে হবে। আর তখন দেখবেন কিসের জুলাই আন্দোলন? এটা কোনো আন্দোলন নয়, লাশের বোঝা বাংলাদেশের বুকের উপর যা অনন্তকাল চেপে বসে থাকবে। ইতিহাস বদলাবে, কিন্তু এই লাশের ভার কখনোই কমবে না। যার যায় সে বোঝে, যার গেছে সেই বোঝে স্বজন হারানোর কি বেদনা। আপনারা একসময় হেসেছেন শেখ হাসিনা যখন বলেছেন যে স্বজন হারানোর বেদনা আমি বুঝি। এখন আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন স্বজন হারানোর বেদনাটা আসলে কি, কেমন। বাংলাদেশ দুঃখিত, পূর্ব পাকিস্তানের মানচিত্র বদলের সম্ভাবনা কি উকি দিচ্ছে? অনেকগুলো প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে আমাকে প্রাত্যহিক। কিছু ঘটনা অনেক সন্দেহ এবং প্রশ্নের জন্ম দিচ্ছে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী খ্যাত চট্টগ্রাম শহরের আন্তর্জাতিক মানের হোটেল রেডিসন ব্লুতে মার্কিন সেনাবাহিনী সদস্যদের অবস্থান বিভিন্ন মহলে আলোচনার এবং অধিক বিশ্লেষণের জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শী এবং গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 4 মাস এই হোটেলটিতে গড়ে 44 জন মার্কিন সেনা অবস্থান করছে, যাদের একটি বড় অংশ গোপন এবং গুপ্ত অপারেশনে অভিজ্ঞতা সম্পন্ন। সাম্প্রতিক সময়ে আনুমানিক 120 জনের বেশি সেনা আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন ছাড়া, অর্থাৎ হোটেলে তারা কোনো প্রকার আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন করেনি এবং কোন ধরনের প্রোটোকল ছাড়াই রুম বুকিং করেছে, যা তাদের কার্যক্রম সম্পর্কে জটিল প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উত্থাপন করছে। বিভিন্ন সূত্র বরাতে জানা যায় এই সেনারা বাংলাদেশে প্রবেশ করেছে, অথচ এয়ারপোর্টে ইমিগ্রেশনে এদের সম্পর্কে কোনো প্রকার নথিপত্র নাই। বিবরণ অনুযায়ী হোটেল অবস্থানরত মার্কিন সেনাদের একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ অপারেশন ফোর্স, স্পেশাল অপারেশন ফোর্সেস SOF, সামরিক গোয়েন্দা, মিলিটারি ইন্টেলিজেন্স MI এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর অপারেটিভ হওয়ার সম্ভাবনা প্রকট। এদের মধ্যে আবার অনেকেই সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো অসংখ্য জটিল অপারেশন এবং সংবেদনশীল যুদ্ধক্ষেত্রে সরাসরি মিশন পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন। তার মানে এসবের অর্থ হলো তারা শত্রু অঞ্চলে প্রবেশ করে স্থায়ীভাবে জোট গঠন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং লক্ষ্যবস্তুতে অপারেশন এবং দ্রুত গোপনে কার্যক্রম পরিচালনায় বিশেষভাবে দক্ষতা সম্পন্ন। বাংলাদেশের মতো একটি জটিল ভূরাজনৈতিক অঞ্চলে তাদের এই ধরনের দক্ষতা প্রয়োগের জন্য তারা অত্যন্ত
উপযুক্ত? বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাব্য মিশন ও উদ্দেশ্য কি হতে পারে? এত সংখ্যক গুপ্ত অপারেশনে প্রশিক্ষিত সেনাদের একটি নির্দিষ্ট স্থানে দীর্ঘমেয়াদী অবস্থান শুধু সাধারণ সামরিক সহায়তা বা প্রশিক্ষণ কার্যক্রমের ইঙ্গিত দেয় না, বরং এটি একটি বৃহত্তর ও সুপরিকল্পিত মিশনের অংশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাদের সম্ভাব্য উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে প্রথমত নেটওয়ার্ক গঠন এবং লোকাল সাপোর্ট সিস্টেম তৈরি। তাদের প্রাথমিক কাজ হবে স্থানীয় পর্যায়ে একটি বিশ্বস্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। এতে রয়েছে যেমন লজিস্টিক সহায়তা প্রদানকারী, গোয়েন্দা তথ্য সরবরাহকারী, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা প্রদানকারী ব্যক্তি কিংবা কোনো বিশিষ্ট গোষ্ঠী। এই সাপোর্ট সিস্টেম ছাড়া কোনো অপারেশন সফল হবার সম্ভাবনা নেই বললেই চলে। কৌশলগত স্থান চিহ্নিতকরণ এবং নজরদারি। চট্টগ্রাম বাংলাদেশের হৃৎপিণ্ড। এখানে রয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর, যা দক্ষিণ এশিয়া ও চীনের সাথে বাণিজ্যের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্রবিন্দু। পাশাপাশি রয়েছে কর্ণফুলী নদী, যা একটি সংবেদনশীল নৌপথ। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সংবেদনশীল অঞ্চল তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতেও পারে। এসব স্থানের অবকাঠামো, চলাচলের পথ, নিরাপত্তা বিন্যাস ও দুর্বলতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ তাদের একটি সম্ভাব্য মিশনের প্রাথমিক লক্ষ্য হলেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধি। বাংলাদেশ বর্তমানে চীন ও ভারতের মধ্যে ভূরাজনৈতিক ডামাডোলের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে চীন এই অঞ্চলে তার প্রভাব বাড়াতে না পারে। চট্টগ্রাম বন্দরে মার্কিন উপস্থিতি চীনের জন্য একটি স্ট্র্যাটেজিক সেটব্যাক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যৎ সামরিক সহযোগিতার ভিত্তি প্রস্তুত। তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে, যাতে করে ভবিষ্যতে যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা শেয়ারিং বা যৌথ অপারেশন সহজতর হয়। এটি বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নীতিতে মার্কিন প্রভাব বৃদ্ধিরও একটি পথ বটে। বর্তমান পরিস্থিতিতে কিছু মৌলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমার অজানা রয়ে গেছে। এই সেনাদের বাংলাদেশে অবস্থানের আনুষ্ঠানিক ম্যান্ডেট কি? এটি কি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির অংশ নাকি সম্পূর্ণ গোপন মিশন? তাদের কার্যক্রমের বিস্তারিত বিবরণ বাংলাদেশ সরকার ও জনগণের কাছে কতটা পরিষ্কার? তাদের ব্যয়বহুল কার্যক্রম যেমন হোটেলের খরচ, পরিবহন, স্থানীয় এজেন্টদের পারিশ্রমিক কে পরিচালনা করতেছে? অর্থায়নের উৎসই বা কি? এটি কি পেন্টাগনের বাজেটের একটি অংশ নাকি গোয়েন্দা সংস্থার গোপন তহবিল? স্থানীয়ভাবে কারাই বা তাদের লজিস্টিক ও যোগাযোগ সহায়তা করছে? সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্ষেত্রে বাংলাদেশের সম্মতি কতটা, কিংবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বাহিনী, আর্মি, ডিজিএফআই, এনএসআই এই উপস্থিতি সম্পর্কে কতটুকু অবগত? তারা কি সম্পূর্ণরূপে অনুমোদন দিয়েছেন নাকি তাদের অজান্তে কিংবা আংশিক তথ্য দিয়ে এই কার্যক্রম চলছে? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সরাসরি সম্পর্কিত একটা ইস্যু। এই ঘটনার ফলাফল কি হতে পারে? ভবিষ্যতে কি হতে পারে? চট্টগ্রামে মার্কিন বিশেষ বাহিনীর এমন উপস্থিতি নিঃসন্দেহে একটি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ বিষয়। যদিও এটি বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যেমন একটি মিত্র দেশের সাথে নিরাপত্তা হিসেবে, অথবা একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে একটি বিদেশি শক্তির গোপন হস্তক্ষেপ হিসাবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি হিসেবে বিবেচনা করবেন। এর ফলাফল বাংলাদেশের জন্য অত্যন্ত গভীর হতে পারে। এটি আঞ্চলিক ভূরাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি করতে পারে, বিশেষ করে চীন ও ভারতের নেতিবাচক প্রতিক্রিয়া দেখানোর একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। এটি বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বৃহৎ ঝুঁকি। যদি কার্যক্রম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা স্থানীয় অস্থিতিশীলতা সৃষ্টি করে, সেক্ষেত্রে বাংলাদেশের মানচিত্র বদলের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। বাংলাদেশি কর্তৃপক্ষের জন্য এটি একটি অত্যন্ত সতর্কতার সাথে খতিয়ে দেখবার বিষয়, এবং সরকার ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোর জন্য এ সম্পর্কে একটি স্বচ্ছ নীতি গ্রহণ অত্যাবশ্যক। কারণ সবার আগে দেশ। অবশ্য কাকেই বা বলবো, কারণ এই মুহূর্তে দেশটাই তো মার্কিন দালালের খপ্পরে। এদেশ ইউনূসের নিয়ন্ত্রণে। ইউনূস প্রথম শ্রেণীর মার্কিন দালাল। চট্টগ্রামে যা ঘটছে সেটা কোনোভাবে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলে মনে হচ্ছে না। সম্প্রতি সিলেটে মার্কিন সেনাবাহিনীর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়ার পর হঠাৎ করে চট্টগ্রামে তাদের উপস্থিতি, এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের হারকিউলিস মডেলের যে যুদ্ধ বিমান আমরা দেখতে পেয়েছি, সেটা কোনোভাবেই স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হতে পারে না। অর্থাৎ যদি এই অঞ্চলে মার্কিনীরা একটা বেস গঠন করে সেখানে কর্ম তৎপরতা চালায়, সেক্ষেত্রে চীন, রাশিয়া এবং ভারত কোনোভাবেই সেটা স্বাভাবিকভাবে মেনে নেবে না, যার পরম বা করুণ পরিণতি হবে বাংলাদেশ একটা প্রক্সি ওয়ারের ক্ষেত্র। প্রিয় দর্শক, এখনো সময় আছে,
জেগে ওঠেন, কথা বলেন, জানতে চান, শুনতে চান, বলতে চান, কেন, কোন উদ্দেশ্যে, কি প্রেক্ষাপটে, কি প্রেক্ষিতে, কার নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অবৈধ সরকার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হাতে আমাদের দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।